সময় একটা নির্দিষ্টভাবে এগিয়ে যায়। সময় তো সময়ের মতন করে এগোবে। সময় কাকে রেওয়াজ করবি বা কেন? আর সেই রেওয়াজ করার সাথে সাথে আমরাও বা সময়কে অন্যভাবে রেওয়াজ করবো কেন? ব্যাপারটা একটু রহস্য রহস্য লাগছে না? একটা একটা অন্যরকম তত্ত্ব, অন্যরকম ভাবনা হচ্ছে না? না, আজকের অনুষ্ঠানে আমরা সময় নিয়ে কোনো আলোচনা করব না। সময় সময়ের মতন করে থাকবে। বলতে শুরু করার উদ্দেশ্যটা এটাই, সময়কে কাজে লাগানো। সময় যে বসে থাকে না, ওই যে বললাম সময় কাউকে রেওয়াজ করে না, বসে থাকে না কিন্তু আরও একটা ব্যাপার, থেমে থাকে না কিন্তু আরও একটা ব্যাপার, সময়ের সাথে সাথে বয়স। ঠিক তাই, এই বয়সও কিন্তু থেমে থাকবে না, বয়স এগিয়ে যাবে সময়েরই হাত ধরে। তাহলে বয়স এগোবো, সময় এগোবো, আপনি আপনি কি এগোবেন না? এই সময়, এই বয়স, তার সাথে সাথে চতুর্দিকে রয়েছে সমাজ। এই সমাজ তো প্রতিদিন আমাকে আপনাকে অনেক কিছু দিচ্ছে। জীবনের সময়ের সাথে সাথে যখন প্রতিদিন রাত্রিরে ঘুমোতে যাচ্ছি, একবার কি নিজেকে প্রশ্ন করছি আজকে সমাজকে কি দিলাম? আপনি বলতে পারেন কি আর দেবো, আমার তো আর কিছুই নেই। না, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। আপনি যেটা পারেন, যেটাই পারেন না কেন, আপনি সেটাই দেবেন। এবার আপনি বলতে পারেন শিল্প, সাহিত্য, সংস্কৃতি কোনো কিছুই আপনি পারেন না। ভালো হাসতে পারেন তো, ভালো একটু কথা বলতে পারেন তো, সেটাই বা না দেওয়াটা ক্ষতি কি? একটু রহস্য দিয়ে শুরু করলাম, তার কারণ হচ্ছে আজকের যে ভাবনা বা যে সংস্কৃতির সাথে আমরা কথা বলবো, তিনি আপনারা তো জানেন এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতবর্ষের বহু বিশিষ্ট মানুষ, প্রায় 2000 বিশিষ্ট মানুষ ব্যক্তিত্ব তাদের কথা বলেছেন। আমরা সমৃদ্ধ হয়েছি, বৃদ্ধ হয়েছি। আজকে আমরা কথা বলবো এমন একজন ব্যক্তিত্বের সাথে যিনি গান, কবিতা লেখা, শিল্পচর্চা, নাটক ইত্যাদি, এমনকি গবেষণা, সমস্ত ক্ষেত্রভূমিতে তার পদচারণা করছে। কখনো ভেবে, কখনো না ভেবে, কখনো সূত্রতায়, কখনো অন্যভাবে। কিন্তু ওই যে বললাম, সমাজকে কিছু দেওয়ার একটা তাগিদ, এই সমাজকে কিছুটা দেওয়ার তাগিদের সূত্রতায়, তার এই ভাবনা, তার এই সূত্রতায় তিনি কিন্তু কাজ করছেন। আজকে আমাদের অতিথি বিশিষ্ট লেখিকা, বিশিষ্ট গবেষক, আমাদের খুব কাছের মানুষ, আমাদের প্রভাব প্রকাশ। নমস্কার দিদি, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। অনেকটা কথা একটু শুরু করতেই হলো, তার কারণ হচ্ছে যদি এককভাবে বা এক মাত্রায় যদি এগোতেন, হয়তো শুধু কবিতা লিখছেন, তাহলে বোধহয় এতটা বলার সুযোগ থাকতো না। কারণ মুশকিলটা হচ্ছে আমার, আপনি তো লিখছেন, গবেষণা করছেন, নানাভাবে নানা ক্ষেত্রভূমিতে কাজ করছেন। এখন এই সমস্ত কাজগুলো করার ক্ষেত্রে যেটা হয়, ওই যে বয়স আর সময়, বয়সের সাথে যদি এগিয়েছেন, কবিতা, লেখালেখি, ক্ষেত্রভূমি চর্চা, গবেষণা, সমস্ত কিছু ক্ষেত্রে নিজের তো একটা দুর্বলতা, সৃজনশীলতা আছে। কোনটা? অবশ্যই সৃজনশীলতা রয়েছে। কারণ হচ্ছে আমার সবসময় কিছু একটা করব, কারণ আমার যেটা বিশ্বাস, আমরা যে পৃথিবীতে এসেছি, হ্যাঁ, ঈশ্বর যে আমাদের পাঠিয়েছেন, আমার একটা মনে হয় সবসময় একটা কাজ দিয়ে পাঠিয়েছেন। সেই কাজটা আমাদের সেটা করার দায়িত্ব রয়েছে ঈশ্বরের প্রতি। আমি ঈশ্বর বিশ্বাসী, সেই জন্য ঈশ্বরকে আমি প্রত্যেকটা কথায় আমি ঈশ্বর এবং আমার আরাধ্যা দেবী মা তারা, মা কালী, মা সরস্বতী তো বটেই। তা আমার সবসময় মনে হয় যে আমি ছোটবেলায় কথা খুব মনে আছে, বিকেল হলেই আমি কাঁদতে বসতাম, মানে সন্ধে হলে, বিকেল হয়ে গেল, সন্ধে হলে কাঁদতে বসতাম। মা বলতেন কি রে কাঁদছিস কেন? আমি তখন বলতাম, মা আমার না খুব কষ্ট হয়, আমার জীবন থেকে একটা দিন চলে যাচ্ছে। তাতে কি হয়েছে? না তা জানি না কেন, আমার শুধু মনে হয় আমার জীবন থেকে একটা দিন কমে গেছে। এই যে দিন চলে যাওয়ার যে অনুভূতি, দিন চলে যাওয়ার অনুভবের যে সূত্রতা, তার ভেতরে একটা সংবেদনশীলতা আছে। তো এই সংবেদনশীলতা আছে বলেই আপনি তখন বুঝে বা না বুঝে কাঁদছেন যে আমার কাছ থেকে যে দিন চলে গেল। তারপর যখন সময়ের সাথে সাথে যখন এগোচ্ছেন, বয়সের সাথে সাথে যখন এগোচ্ছেন, অভিজ্ঞতার হাত যখন ধরছেন, তার আগে একটু বলি যে বলেন ঈশ্বরের কথা, যে ঈশ্বরকেই নিবেদন করি। ঈশ্বর মাঝে বকবকি করেন,
এই লেখাটা হলো না, এই লেখাটা হয়েছে, কি বলবেন? আমি যেটা মনে করি যে বিবেকের বাণী হচ্ছে ঈশ্বরের বাণী। ঈশ্বর তো তার এক্সিস্টেন্স আমরা নেই, কিন্তু অনুভব আমরা করি তার অস্তিত্বকে। তা আমার যেটা মনে হয় ভেতর থেকে এই যে সাড়াটা দেয়, তুমি এটা ঠিক করছো না, তুমি এটা ঠিক করছো, হ্যাঁ, এটাই আমাকে মানে ঈশ্বরের শাসন বা একটা বলা বা বক্তব্য বলে আমার মনে হয়। তার মানে ওই যেটা বললেন, আপনার কথা সূত্র ধরেই বলি যে ঈশ্বরের অনুভবটা, অনুভূতিটা, এই একটা অনুভূতি কিন্তু আপনাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনাকে কিন্তু প্রতি মুহূর্তে পরিমার্জন, সংশোধন এবং সংশোধিত করার একটা প্রয়াসকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা লেখার সূত্র ধরে তখন একটা কবিতা লিখছেন, যখন আপনি গবেষকও বটে, আপনি গান করেন, আপনি বিভিন্নভাবে বিভিন্ন সূত্র, সৃজন সূত্রতে আপনি কাজ করছেন। যেটা হয় যে একটা কবিতা, একটা গান, এরা তো প্রায় ভাই বোনের মতো, কবিতা গান। তো এই দুটোর ক্ষেত্রে নিজে যেহেতু ভালো গায়িকা, তো ফলত কি হয় যে ওই গানকে যখন নিবেদন করছেন, গানের অনুভবতা আবার কবিতার অনুভবতা, দুটো সূত্রকে কি মেলাতে পারেন, একটা সেতু তৈরি হয়? আমি বিশেষত রবীন্দ্রসঙ্গীতটা খুব পছন্দ করি, কারণ হচ্ছে রবীন্দ্রসঙ্গীত না একটা স্বর্গীয় পরিবেশ তৈরি করে। আমার মনে হয় সেই সময় একটা স্বর্গীয় পরিবেশে আমি বিচরণ করছি, তখন বাস্তবটা আমার কেমন হারিয়ে যায়। আমি তখন আর রবীন্দ্রনাথকেই তখন ঈশ্বর বলে মনে করি, যে রবীন্দ্রনাথ তো সৃজনশীলতার ঈশ্বর। এবং আমার কাল্পনিক জগতে উনি কিন্তু আমার একজন প্রেমিক। এই যে রবি প্রেমিক, তা খুব স্বাভাবিকভাবে রবি প্রেমিকাও বটে, আপনি উল্টো দিক থেকে ভাবতে গেলে সেটাই আসলে। সেই যে শব্দ, সেই যে অক্ষরগুলো যিনি লিখে গেছেন গুরুদেব, সেই অক্ষরগুলো যে গভীরতা, যে শিকড়ের টান, যে সংবেদনশীলতা, যে দায়বদ্ধতা, যে মননশীলতা, তাতেই তো আমরা ঋদ্ধ হই। আর এই ঋদ্ধতা হইতে প্রেম, ঠাকুরের প্রতিও তো সেই ভাবনাটাও কিন্তু সেটা প্রেম। যখন কবিতা লেখেন তখন কবিতার কোন বিষয়গুলো একটা নিজস্ব সূত্রতায় নিজের কাছে এসে আঘাত করে, যে এই বিষয় নিয়ে লিখতে হবে বা এই বিষয় নিয়ে লেখা হলো না? আমি রবীন্দ্রনাথকে যেহেতু ভালোবাসি, ঈশ্বর জ্ঞানে, তাকে ব্রহ্মজ্ঞানে আমি তাকে মানি, আমি রবীন্দ্রনাথের উপর একটা কবিতাও লিখেছি শুধু। এবং রবীন্দ্রনাথ আর রবীন্দ্রনাথের রবি আর সূর্য তো রবি, দুটো কম্প্যারিজন করেছি আমি, দুটো তুলনামূলকভাবে একটা কবিতা লিখেছি। আর এইটার মধ্যে গান এবং কবিতার মধ্যে আমি যেটা লিখি, আমার এক ছাত্রী মেসেজ দিয়েছে আমাকে ফেসবুকে, যে দিদি আপনার প্রতিটি কবিতা আমাদের খুব ভালো লাগে, কারণ আপনার কবিতার শেষে একটা মর্মার্থ থাকে, যেটা আপনি সমাজকে একটা বার্তা দেন। এই যে সমাজকে বার্তা দেওয়ার যে কথা, ধরুন একজন কবি না অনেক দায়বদ্ধতা থাকে। প্রথম কথা হচ্ছে তার নিজের প্রতি দায়বদ্ধতা থাকে, পাঠকের প্রতি, তারপর তার দায়বদ্ধতা শুরু। ধরুন কেউ আপনাকে বললো বা কেউই আপনাকে বললো না, আপনার কবিতা নিয়ে কোনো প্রশংসাই করলো না, সবাই বললো আপনার কবিতাগুলো খুব খারাপ, কবিতাগুলো খুব বাজে, তাহলে কি কবিতা লেখা ছেড়ে দেবেন নাকি? না, আমার যেটা মনে হয় যে এখন কিন্তু সে কথা কেউ বলেননি, যদি বা বলে সেটা তো সংশোধনের উপায়। আমি কিন্তু সেটা তো সেই বলার আশা করছি না, বরং আশঙ্কাই করছি। হ্যাঁ, যেটা বলছি অবশ্যই একটু রসিকতা করে বললাম। হ্যাঁ, না সে তো ঠিক আছে, কিন্তু আমার না সমালোচনাটাকে কখনো আমি আঘাত হিসাবে নিই না, আমি ওটাকে সংশোধন হিসেবে নিই। ঠিক, হ্যাঁ, কারণ রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন, যে আমি যখন আমার গবেষণার বইটা লিখি, তখন সবাই এটা প্রথমত মেনে নিতে পারেনি। তখন এই বইটা নিয়ে একটু সমালোচনা হয়েছিল, কাছের মানুষেরা একটু সমালোচনা করেছেন, তখন তো দূরের কারো হাতে পৌঁছায়নি বইটা। তখন আমি না একটা পেপারে একটা দেখেছিলাম, তখন ঠিক, আর আমি দেখেছি আমার যখন মনটা খারাপ হয় তখন না এইরকম বলি না, ঈশ্বর একটা বার্তা দেয়
সে মুখে বার্তা দেয় না, কোনো না কোনোভাবে কাগজে, বইয়ে, পেপারে আমি একটা সান্ত্বনা বাক্য পাই। সেখানে পেয়েছিলাম রবীন্দ্রনাথ একটা লিখেছিলেন, আমি এই লেখাটা লিখিলাম, সমালোচিত হইল না, তবে কি আমার লেখাটা সর্বজনগ্রাহ্য হইল না? এই কথাটা আমাকে ভীষণ অনুপ্রেরণা দেয়। অর্থাৎ এই অনুপ্রেরণার সূত্রেই কিন্তু একজন লেখক, একজন সৃজনশীল মানুষ, এটা খুব ভীষণ রকমভাবে প্রয়োজন হয়ে পড়ে। অনুপ্রেরণা না থাকলে একটা লেখা বা একটা ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। আবার উল্টো দিক থেকে যদি এটা আমরা বলি যে সবসময় অনুপ্রেরণা আপনাকে একেবারে লাল কার্পেট পেতে দেবে, এটাই বাকি। এই যে দায়বদ্ধতার যে সূত্রতা, সেখানে কিন্তু একজন লেখকের নিজের প্রতি আগে দায়বদ্ধতা আছে। তিনি তো সবার আগে নিজে আগে পাঠক বা পাঠিকা, তারপর তো বাকিটা। লেখা তার কাছে নিজের সন্তানের মতো, নিজের একদম মানুষের মতো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অমিতা দিকি শেষ পর্যন্ত তার লেখা এবং ভাবনা সৃজনশীলতাকে লালন করতে পারছেন, নাকি সেই লালন করার সাথে সাথে এখনো আরো অনেক কাজ বাকি রয়ে গেল, এখনো অনেক কাজের সূত্রতায় তিনি চেষ্টা করে যাচ্ছেন, তার ভাবনা নিয়ে আরো এগোনোর একটা পথকে খোঁজার চেষ্টা করছেন। এইটা একটু জানা প্রয়োজন, জানবো। তবে তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর ফিরে আসি সাথে। সম্প্রতি কথা হচ্ছিল যেটা, যে ওই পথ খোঁজা। এখন মুশকিলটা হচ্ছে এই কোন পথ খুঁজবো, কতটা পথ পেরোলে পথিক হওয়া যায়, কতটা সৃষ্টিশীলতা করলে একজন সৃষ্টিশীল মানুষ হওয়া যায়, এই বড় আপেক্ষিক কথা, এই বড় বিতর্ক। কিন্তু তবু লেখা তো লিখতেই হবে, লেখা না লিখে থাকতে পারা যায় না। আপনার বহু লেখা আমি ব্যক্তিগতভাবেও পড়েছি, আমি জানি, এবং সেই লেখার সূত্র ধরে আপনি একেবারে দীর্ঘ কবিতা লিখছেন, সমসাময়িক সময়কে নিয়ে আপনি লিখছেন। এই যে সমসাময়িক সময় বা ভাবনাকে নিয়ে যে লেখা, এই লেখার সাথে সাথে নিজের দর্শন বা নিজের ভাবনাকে কি তার ভেতরে কিছুটা প্রথিত করে দিতে পারেন? আমার না লেখার মধ্য দিয়ে মনে হয় যে সমাজের মধ্যে একটা সংস্কার করা দরকার। ছোটদের, পরবর্তী প্রজন্মকে এই বার্তাটা, যে তাদের প্রতি আমার যে একটা দায়বদ্ধতা রয়েছে, এবং একজন শিক্ষিকা হিসেবে তাদের ভবিষ্যৎ সুনাগরিক করে তোলা, তারপরে ন্যায় অন্যায় বোধ, অনুশাসন, এগুলি মেনে চলা, বড়দের প্রতি তাদের দায়িত্ববোধ, এগুলি জাগিয়ে তোলা, এগুলি নিয়ে আমার একটা ভাবনা রয়েছে। কিন্তু সেটা লেখার মধ্য দিয়ে আমার প্রতিটা লেখায় একটা বার্তা দেয় ঠিকই সব। আমরা তো শিক্ষক, সবসময় চাইবো পরবর্তী প্রজন্ম আরো সুন্দর হোক, মানসিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হোক। এই যে একটা ইতিবাচকতা, শুধু শিক্ষক শিক্ষিক হিসেবে নয়, একজন সৃজনশীল মানুষের না তার একটা ইতিবাচকতা থাকে। তিনি তো একটা আলো দিয়ে পথ দেখান। অনেক সময় সেই পথ কঠিন হয়, অনেক সময় সেই পথ বন্ধুর হয়, সে পথ সে সবসময় মসৃণ হবে তা না। কিন্তু সময়ের সাথে সাথে, জীবনের সাথে সাথে একটা ব্যাপার মানুষের ঘটে, যেটা আমরা আবার প্রথমে সময় দিয়ে শুরু করেছিলাম, এই অভিজ্ঞতার বদল। আপনি দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ধরে শিক্ষিকা, অবসরও গ্রহণ করেছেন, কিন্তু আপনি কিন্তু ওই নিজেকে সেই শিক্ষিকা হিসেবেই বলতে ভালোবাসছেন। আপনার ভেতরে একটা তরঙ্গ তৈরি হচ্ছে, কারণটা কিন্তু সেটাকে আর 5টা চাকরির মতো আপনি ভাবেন। ঠিক বলুন কিনা? হ্যাঁ, অবশ্যই। আর এইখানে আমার সংস্কার ব্যাপারটা, মানুষকে সংশোধনের ব্যাপারটা আমার এত মজ্জাগত হয়ে গেছে, আমি না যখন যেখানে থাকি পেরে ওঠেন না। হ্যাঁ, সাকি একটা সাবধান মানি, একটা অ্যাওয়ারনেস সবসময় আমার ভেতরে কাজ করে। তা সেইটা না অটোমেটিক, আমি নিজেকে সংশোধন করতে পারি না। আমাকে শুনতে হয় যে আমি জ্ঞান দিচ্ছি, হ্যাঁ, এটা কাছের মানুষ বা একটু দূরের মানুষ অলক্ষ্যে বলে থাকে। দূরের মানুষেরা অলক্ষ্যে বলে, আর কাছের মানুষ স্পষ্টাপুষ্টি বলে। কিন্তু না, আমি নিজেকে এই জ্ঞান দেওয়ার ব্যাপার থেকে আমি নিজেকে বিরত থাকতে পারি না। কারণ হচ্ছে আমার মনে হয় যে মানুষটা ভুল করছে, আমি চোখের সামনে দেখছি, তাকে কেন আমি একটু সংশোধন করে দেওয়ার যে একটা প্রয়াস। দেখুন, এখানে কিন্তু দুটো ব্যাপার কাজ করে। একটা ব্যাপার হচ্ছে হয়তো তারা বলছেন জ্ঞান দিচ্ছে বা জ্ঞান ইত্যাদি,
সেটা হয়তো একটু শ্লেষাত্মক ভাবে তারা বলছেন বটে, কিন্তু সেক্ষেত্রে সবসময় তো মনে করা বা মনে রাখাটাও ঠিক নয়, উচিত নয় বটে। কিন্তু এই শ্লেষের পেছনেও কিন্তু আরো একটা ব্যাপারও আছে। জ্ঞান এমনই একটা ব্যাপার, এমনই একটা বিষয়, তার পরিধি, তার বিস্তৃতি, তার বৃত্ত কিন্তু বৃহৎ। এর কিন্তু একটা নির্দিষ্ট পরিধি নেই। জ্ঞানের কিন্তু এই একটা নির্দিষ্ট চৌহদ্দি নেই, একটা পাঁচিল নেই যে ওই পাঁচিলের ভেতরে জ্ঞানটা রয়ে গেল। জ্ঞান কিন্তু একটা বৃহৎ সূত্রতা। উল্টো দিক থেকে আপনাকে বলি, সেটা হলো, নিশ্চয়ই সেটা আমার ধারণা আপনি করেন অথবা নাও করতে পারেন, সেটা হলো যে এই যে আপনি বলছেন একটু সংশোধন হওয়ার কথা, কেউ কেউ বলছে জ্ঞান জ্ঞান হচ্ছে, জ্ঞান দিচ্ছি ইত্যাদি ইত্যাদি। অনেক ক্ষেত্রে তো আপনাকেও জ্ঞান আহরণও করতে হয়, সেটা কি কিভাবে করো? জ্ঞান আহরণ তো পারিপার্শ্বিকতা, প্রকৃতি, তারপর পরিবার থেকে, এবং বয়সের সাথে সাথে একটা অভিজ্ঞতাও বাড়ে তার থেকে। আর বিশেষত আমি চিরকালই একটু খবর পড়তে ভালোবাসি। বই, গল্প, উপন্যাস আমি সত্যি কথা খুব একটা পড়ে উঠতে পারিনি, কারণ ভীষণ ব্যস্ত জীবন ছিল, ঘরে বাইরে করে। তারপরে আমার বই পড়া সেরকম আজও পর্যন্ত আমার অত বই পড়া হয়ে ওঠে না, কিন্তু আমি খুব খবর পড়তে ভালোবাসি। সারা পৃথিবীর খবর জানা, প্রতি মুহূর্তে নিজেকে আপডেট করা, এবং সেইটাই বোধ হয়। হ্যাঁ, আমি 2-2.5 ঘন্টা, এখন তো কাগজের এখন অতটা নেশা নেই, কারণ হচ্ছে কাগজ অনেক ডিটেলস থাকে, অনেক মানে আমি নাটশেল করতে খুব, হ্যাঁ হ্যাঁ, আমি করি কি এখন মোবাইলে ভীষণ মানে সংক্ষিপ্ত আকারে মানে অনেক খবর থাকে, সে এত নেশা হয়ে যায়। তো 12টা 12:30, আমার 12টা 12:30 আমি ফ্রি হই না, তার আগে আমার নিজের ব্যক্তিগত থাকে, ব্যক্তিগত বলতে সাংসারিক কাজ না, নিজেকে মানে আপডেট করা, গান নিয়ে বসা, একটু গিটার নিয়ে বসা, একটু কবিতা লেখা, এগুলিতে আমার আবার সপ্তাহে 3 দিন হয়তো আমি বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত, সেখানে অ্যাটেন্ড করতে হয়, তার সময়টা খুবই কম পায়। 12টা 12:30 আগে আমি ফ্রি হতে পারি না, তখন আবার খবর নিয়ে রাত 2-2:30 পর্যন্ত। এই যে খবর নিয়ে যে কাজ করা, মানে খবর নিয়ে উৎসব আর সোজা কথা। কিন্তু তার সাথে সাথেও তো এটাও ঠিক, খবর নিয়ে উৎসব মানে সারা পৃথিবীর বর্তমান সামগ্রিকতা সম্পর্কে একটু ওয়াকিবহাল থাকে, একটু অন্যদিকে যাচ্ছি। ধরুন কবিতা লেখা, গান করা, আমি আগেও একটু প্রশ্নটা অন্যভাবে করেছিলাম। প্রতিটি সৃজনশীল মানুষের না তার একটা, তিনি হয়তো সৃজনশীলতার বিভিন্ন ক্ষেত্রভূমিতে বিচরণ করছেন বটে, কিন্তু তার নিজের ব্যক্তিগতভাবে তার একটা দুর্বলতা থাকে। এই দুর্বলতার সূত্র ধরে যদি আমি অমিতাভ প্রভাকে জিজ্ঞেস করি যে দিদি এইটাতে কোন কোন ক্ষেত্রভূমিতে নিজস্ব দুর্বলতা, কোন ক্ষেত্রভূমিতে আপনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন, যে মনে হয় যে না এটা তো আমার জন্যই এই সৃজনশীলতার ক্ষেত্রভূমি, কোনটা? আমি আমার সংসারটাকে খুব ভালোবাসি। ব্যক্তিগত জীবনে সংসারটা আমার পারফেক্ট থাকবে, পুরো ঘরবাড়ি আমার সুন্দর নিট অ্যান্ড ক্লিন এবং পরিপাটি থাকবে, থাকলেই সেটা একটা মানে সুন্দর পরিবেশ তৈরি করে। আর আমার ব্যক্তিগত যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি খুব ঠাকুর পুজো করতে ভালোবাসি। প্রতিদিন আমার এই 1 ঘন্টা 1.25 ঘন্টা পুরো ঠাকুর পুজোতে আমার চলে যায়, সেটাই সবচেয়ে আমার ব্যক্তিগত হচ্ছে আমার ঠাকুর পুজো। আমাদের ছোট থেকে মা কালী আমার সবচেয়ে বড় বন্ধু। আসলে এই উত্তরটা আমি যে সূত্র ধরে উত্তরটা পেতে চেয়েছিলাম, আমি সেই উত্তরটা পেলাম। আমি বলেছিলাম যে সৃজনশীলতার কোন ক্ষেত্রভূমিতে আপনার দুর্বলতা, কিন্তু তার উত্তরটা আপনি দিলেন আসলে আমি সংসারটাকে খুব ভালোবাসি এবং ঠাকুর পুজোটা করতে ভালোবাসি। আপনার উত্তরের সূত্র ধরে এখানে আপনি কিন্তু অন্য একটা কথা বলে ফেললেন, যেটা আপনি নিজেই বুঝতে পেরেছেন বলে মনে হয় না। সেটা হলো এটাও তো একটা সৃষ্টিশীলতা। এই যে পুজো 1 ঘন্টা 1.5 ঘন্টা ভাবে পুজো, যেভাবেই পুজো করো না কেন, সেই পুজো করাটাও তো একটা সৃষ্টিশীলতা, একটা নতুনকে প্রতিদিন তৈরি করা, প্রতিদিন ভাবনা, সংসারকে ঠিক ভাবে রাখা, সেটাও তো একটা সৃষ্টিশীলতা। সৃষ্টিশীলতা মানে তো শুধুমাত্র কবিতা, গল্প, গান, ছবি আঁকা তা তো নয়, তার বাইরেও কিন্তু একটা সৃষ্টিশীলতা আছে। প্রিয় দর্শক, এই ভাবনাই কিন্তু একজন মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো সংসারের কথা যখন এলোই, তো তখন সংসারে যিনি কর্তা মানুষ, তার কথা একটু না শুনলে তো একটু নিজেদেরই অপরাধ বলে মনে হবে, এটা খুব স্বাভাবিক ঘটনা। তখন আমার কিছু করার নেই। অমিতাদি সংসারের সৃজনশীলতার কথা বললেন, তো আমরাও সৃজনশীলতা, সৃষ্টিশীলতার মানুষের সাথে যুক্ত থাকছি এবং খুব স্বাভাবিকভাবে সংসারের কর্তার কথা একটুখানি শুনতেই হবে।
তারপরে আবার আমরা অমিতদের কাছে ফিরে আসছি। নমস্কার, আমি মানস পাকরাশি, অমিতাভ পাকরাশির হাজব্যান্ড। আমি খুব গর্ববোধ করি আমার মিসেস একটা বই লিখেছি, গবেষণামূলক বই। আর সব থেকে সেদিনকে আমি গর্ববোধ করেছি, এই বই বেরোনোর পরে অনেককে দিয়েছে আমাদের সঞ্চালক অশোক বরণ। সেই যেদিনকে ফোন করে বললো রাস্তার ফুটপাথ থেকে বইটা কিনেছে, সেকেন্ড হ্যান্ড বইয়ের দোকান থেকে, সেদিনকে আমার মনটা ভরে গেছিল যে এরকম ইন্টারেস্ট পার্সনও আছে যে কিনা বইটাকে কিনতে পারে। এবং তারপরে ফোন করছে, তারপরে তার সঙ্গে পরিচয় হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। এবং সব থেকে বড় কথা, আমি সমাজের সবাইকে বলছি, ইচ্ছা থাকলে সব কিছু হয়। আমার মিসেস বিএড যখন যায়, রিটায়ারমেন্টের পরে সে MA করেছে ইগনু থেকে। ইগনু ইজ আ টাফ ইউনিভার্সিটি আমাদের কাছে। ইগনুতে ইংলিশে MA করেছে। রিটায়ারমেন্টের পরে সে গিটার শিখেছে, রিটায়ারমেন্টের পরে সে গান শিখেছে, রিটায়ারমেন্টের পরে সব কিছু করেছে। এই যে উৎসাহটা, তাতে আমি খুব গর্ববোধ করি। সে যে আমাদের সমাজকে কিছু দিতে পারছে, এটাই আমার কাছে যথেষ্ট। আমরা শূন্য দিয়ে শুরু করেছি, এখন আমরা যা পেয়েছি আমাদের এক্সপেকটেশনের বাইরে আমরা আছি। ব্যাস, নমস্কার। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের অনুষ্ঠান লিখে জানাবেন, ফোন করবেন, SMS পাঠাবেন। বাংলাদেশে আজকে প্রচুর আমাদের দর্শক দেখলেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমরা কতটা বাজে কথা বললাম কিংবা কতটা ভালো কথা বললাম, আদবে বলতে পারলাম কিনা, সেই বিষয়ে আপনাদের মতামত ঠিক প্রতিটা পর্বে যেভাবে আপনারা জানান আমাদের জানাবেন বটে। আমি দিদি ভালো লাগা সূত্রতার, সৃজনশীলতার সূত্রতায় থাকুক। থেমে থাকা তো শিল্পী মানুষ পারে না, শিল্পী মানুষকে এগোতেই হয়। আর ওই রবি ঠাকুরের শেষ কথা, নীরবে কাজ করে যাওয়াটার নামই প্রতিবাদ। অতএব ইতিবাচকতা, প্রতিবাদ আর সৃজনশীলতা সবই একই সাথে অমিতভাবে এগিয়ে যাক, এটাই প্রার্থনা করি। তার কারণ আপনার নামের ভেতরে এবং উপাধির ভেতরেও একটু না রসিকতা করলামই, অমিতাভ পাকরাশি, অমিতভাবে পাকড়ে রাখুন সৃজনশীলতাকে। খুব ভালো থাকুন। নমস্কার। আমার যেটা মনে হয় যে ঈশ্বর যে পাঠিয়েছে পৃথিবীতে, আমাকে তো একটা পা রাখার জায়গা দিয়েছে, সেই জমিনটার একটা দাম চুকাতে হবে। সেই দামটা আমি কিভাবে চুকাবো? কোনো একটা সৃষ্টিশীলতা, কোনো একটা ভালো কাজ, মানুষের জন্য ভাবনা চিন্তা করতে না পারি, ভাবতে তো পারি। এইটাই আমাকে সবসময় একটা বার্তা দেয় যে কিছু করো, কিছু দাও। তুমি, তোমাকে এই পৃথিবীতে কিছু কাজের জন্য পাঠিয়েছি, এটাই আমার। সেই কাজটা কিভাবে কোনভাবে করে উঠতে পারবো, আমার যেটা ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়েই আমি সেই কাজটা করব।